কি ব্যাপার ভাইরা, গল্প করছেন নাকি? জি ভাই। একটু বসি তাহলে, কেমন? আচ্ছা, একটু বসা যাক। ওকে ভাইরা, তো ভাইরা একটু মজার গল্প বলি, কেমন? একটু শোনেন তবে। বুঝলেন, এক দোকানদার আর এক বিক্রেতার গল্প। হ্যাঁ, ওই দোকানদার তার দোকানে এসেছে নতুন এক ক্রেতা। ক্রেতা এসে বলছে, আরে ভাই, এটা কি তালা দিয়েছেন? সারা দুনিয়ার চাবি ঢুকালেই খুলে যায়, এমনকি আমার বউয়ের যে সেফটি পিন ওইটা ঢুকালেও খুলে যায়। তখন বিক্রেতা বলতেছে, ঠিক আছে ভাই, আর কোনো সমস্যা নাই, এই তালাটা নেন। এমন এক তালা দিয়েছি ভাই, একদম জগতের সেরা। তখন ক্রেতা বলতেছে, সেরা তালা? এটা তাহলে ভালো হবে তো? বিক্রেতা বলতেছে, এই তালা এতই ভালো যে দুনিয়ার কোনো চাবি ঢুকালেই আর খুলবে না। কেমন লাগলো ভাই? আরেকটা শুনতে হবে তাহলে। ওকে ভাই, আরেকটা শোনানো যাক। এবার পাগলের গল্প হোক। দুই পাগল একদম সাত সকালে ঝগড়া শুরু করে দিয়েছে। তারা আর রাতের বেলা মদ চদ না, তারা সকালবেলায় ঝগড়া শুরু করেছিল আকাশের সূর্যটা নিয়ে। এই ঝগড়ার মধ্যেই এক পাগল বলতেছে, ওইটা আগুনের গোলা, আগুনের মতো জ্বলছে। আরেক পাগল বলতেছে, না, ছোট্টবেলা বলেছে মামা আমাকে যে ওইটা হচ্ছে চাঁদ মামা, ওইটা নিশ্চয়ই চাঁদ। তো তখন দুজনেই মারামারির পর্যায়ে। একজন বলতেছে, না, এটা কোনো মামা টামা না, এটা হচ্ছে আগুন। আরেকজন বলতেছে, না, এটা চাঁদ মামা, এটাকে দেখতে মামার মতো লাগতেছে। ওকে, তখনই দুজন মিলে ঝগড়া করতে করতে যাচ্ছিল, তখনই আসলো এক পথচারী। পথচারী আসার পরপরই দুই পাগল গেছে দৌড় দিয়ে, ও ভাই, ও ভাই, এটা কি জিনিস? এটা কি মামা নাকি আমাদের এইটা আগুনের গোলা? তো ওই পথচারী বলল, দিদাই কি করা যায়? কিছুক্ষণ মাথা চুলকে বলে, এ ভাইয়া, আমি তো এই এলাকার না, তাই এটা কি মামা নাকি এটা আগুনের গোলা কোনোটাই বলতে পারছি না। আরেকটা বলা যাক তবে, হ্যাঁ, যেহেতু ঈদ চলছে, ঈদের মৌসুম, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, ভীষণভাবে উদরপূর্তিও হচ্ছে, তাহলে খাওয়া দাওয়া নিয়েই বলা যাক। হ্যাঁ, আচ্ছা, তো অনেকদিন আগে বন্ধু বান্ধবীরাদের জন্য একদিন বেরিয়েছি সবাই রাতের বেলা। কোন বাড়িটাতে উকি ঝুঁকি দেওয়া যায়, বিয়ের দাওয়াত, কোনো একটা পকেট হয়ে ঢুকে যাব, এরকম হচ্ছে প্রস্তুতি। তো সামনে এগোতে এগোতেই হঠাৎ দেখলাম একটা জায়গাতে বিশাল খাওয়া দাওয়া হচ্ছে। তারপর ঠিক করে নিলাম যে এক পক্ষ হব আমরা বরপক্ষ, আরেক পক্ষ হচ্ছে কনে পক্ষ। ঠিক আছে, কেউ জিজ্ঞেস করলেই বলে ফেলবো আমরা বরপক্ষ, ওরা কনে পক্ষ। একদম সুন্দর ঢুকে পড়লাম বন্ধুরা সবাই মিলে। তারপর গিয়েই শুরু করলাম ভীষণ খাওয়া দাওয়া। কেউ একজন গরুর মাংস নিচ্ছে, কেউ একজন খাসির রেজালা নিচ্ছে, মানে খাওয়া দাওয়ার উপর আর কোনো কথা নেই, একদম লাজবাব। ঠিক এমন সময় গুটি গুটি পায়ে এক বৃদ্ধ এগিয়ে এসলো। এগিয়ে এসে বলতেছে, তা বাবাজিরা আপনারা কোন পক্ষ? তখনই আমরা বললাম যে চাচা, আমাদেরকে চিনেন না, আমরা তো বর পক্ষ, একদম ছেলের কাছের লোক। হঠাৎ করে দেখি ওই লোকের মুখ একদম চিমসে গেছে। বলতেছে, বাবা, আপনার আবার বরপক্ষ হলেন কোন থেকে? এইটা তো আমার মায়ের কুলখানির আয়োজন। বুঝলেন, একেবারে ধরা পড়ে গিয়েছিল, একেবারে যা তা অবস্থা। আরেকটা বলবো নাকি? আরেকটা বলি। হ্যাঁ, এবারও মাতালের গল্প। বুঝলেন, এদেরকে নিয়ে গল্পের একেবারে অভাব নেই। তো এক মাতাল দুতলা থেকে জানালা দিয়ে হিসু করতেছে, বুঝছেন, বাইরে ছেড়ে দিচ্ছে আর কি। তখন আরেক মাতাল নিচ দিয়ে যাচ্ছিল, সে চিৎকার করে বলতেছে, আরে ওই বলদ, তোর হিসুটা বেয়ে বেয়ে চোর উঠে যাবে তো। তখন আরেক মাতাল, যে মাতালটা উপরে ছিল, সে বলতেছে, তুই কি ভাবিস আমিও তোর মতো বলদ? আমি জানি চোর উঠে যেতে পারে, তার কারণে একটু ছেড়ে ছেড়ে করছি আর কি। আপনাদের সাথে আজকে অনেক মজার মজার কথা হলো, কেমন? তো আজকের মতো তবে শেষ করি, এখন একটু উঠতে হয় তাহলে। আরে নাই ভাই, কোথায় যাচ্ছেন? আমি একটি বলবো তো। আপনি বলবেন? চলেন শোনান তবে। নাট বল্টুকে বললো, কিরে এত দেখে শুনে এই খাটো মেয়েকে বিয়ে করলি কেন? আচ্ছা, বল্টু উত্তরে বললো, বিপদ যত ছোট হবে ততই ভালো। যারা বিয়ে শাদী করবে তাদেরই আসলে এটা একটু ভালো করে বোঝা উচিত, তাই না ভাই? একদম। হ্যাঁ, তো আমাদেরও তো বিয়ে শাদী করতে হবে নাকি? তো তাহলে সামনে একটু আগাই, দেখি মেয়েটে পাই কিনা। আজকে তবে আসি, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ ভাইরা। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি
তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই বাংলায় ঢুকিতে দিবে না। তারা যদি এই বাংলায় ঢুকে পড়ে তাহলে বাংলাকে লুটিয়া পুটিয়া খাবে। কিন্তু দাদু আলীবর্দী খাঁ, আমার দেহে শেষ রক্তবিন্দু থাকতে আমি এই বাংলাকে স্বাধীন করবই। গোলাম হোসেন। জাহাপনা, বাংলার স্বাধীনতা রক্ষা করিতে হইলে আপনাকে তলোয়ার প্র্যাকটিস করিতে হইবে। তলোয়ার আমার হাতে দাও গোলাম হোসেন। এই তলোয়ার দিয়েই আমি ইংরেজ শত্রুকে বাংলা থেকে নিপাত করবই। মশা মারতে কামান দাগা লাগে কিনা তাহাই প্র্যাকটিস করছি গোলাম হোসেন। একই দেখছি আমি। আগে তো শুনেছিলাম পানিপথের যুদ্ধ, আজ ঢাকার রাজপথেই শুকনো পথেই যুদ্ধ। শুকনো পথেই হোক আর ভেজা পথেই হোক কিংবা পানি পথেই হোক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি কাকে দেখতে পাচ্ছি? এ যে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলা। সালাম গ্রহণ করুন জাহাপনা। অনেকদিন পর বাংলার নদী নালা খাল বিল আর উঁচু উঁচু বিল্ডিং দেখে মনে বড়ই প্রশান্তি লাগছে বালক। এ আপনি কি বলছেন মহারাজ? কোথায় আপনি দেখতে পাচ্ছেন খাল বিল নদী নালা? আজ তো বাংলার খাল বিল ছেড়ে আজ আকাশের উপর দিয়ে চলছে আমাদের মেট্রো রেল। এ কি আপনার মনে প্রশান্তি জাগায় না? ও তাই তো, নদী নালা খাল বিল তো কিছুই দেখছি না, তবে কথার পিঠে কথা বলার স্বভাবটা আজও ছাড়তে পারেনি অর্বাচীন বালক। তা মহারাজ, অন্য স্বভাবগুলো কি ছাড়তে পেরেছেন? হুঁশিয়ারি! তুমি কাকে কি বলছো বালক? আমি বাংলার শেষ স্বাধীন নবাব, আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, তাই ওই স্বভাবটাও ছাড়ার চেষ্টা করছি বালক। খুবই ভালো কথা মহারাজ, কিন্তু আজ এই ভর দুপুরে কেন আজ বাংলার রাজপথে আপনার আগমন? আমি তো এসেছি তোমাদের উৎসব দেখতে, তোমরা তো ভালোই আছো। একই সাথে ঈদ, চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ পালন করছো বালক। তা মহারাজ, এই আনন্দের সংবাদ আপনার কর্ণকুহরে কেমন করে গেল মহারাজ? এই মূর্খ বালক, তুমি কি জানো না এখন মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে সব কিছু জানা যায়? মহারাজ, আজও আপনি পারলেন না। আপনার সেই বিশ্বাস করার স্বভাব আজও গেল না। যাই দেখেন বিশ্বাস করে ফেলেন। আচ্ছা মহারাজ, সেসব কথা থাক। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রয়েছে মহারাজ। সকল দ্বিধা ভুলে বলে ফেলো, আমি বাংলার শেষ স্বাধীন নবাব, আমার কাছে কোনো কিছুই অজানা নয় বালক। জাহাপনা, বাংলার মানুষের জিজ্ঞাসা, এই মীর নামের যারা রয়েছে সকলেই কি আপনার খালাতো ভাই মীর জাফরের বংশধর? খামোশ অর্বাচীন মূর্খ বালক, আমি এসেছি বাংলার মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, উৎসব আনন্দ নিজ চোখে দেখতে। আর তুমি মীর জাফরের মতো কুলাঙ্গারীর নাম স্মরণ করে আমাকে মর্মাহত করে দিলে বালক। মহারাজ, আপনার এই কষ্টের কথা, এই দুঃখের কথা আমি বুঝতে পারছি মহারাজ, কিন্তু যারা কথায় কথায় কসম কাটে তাদেরকে কি বারবার বিশ্বাস করা উচিত জাহাপনা? বিশ্বাসঘাতক মীর জাফর পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করেছিল সে আমার পাশে থাকবে, কিন্তু সে আমার পাশে ঠিকই ছিল বালক, কিন্তু বিশ্বাসঘাতকতাও করেছিল। এ কি বলছেন আপনি মহারাজ? আমি তো ভেবেছিলাম আজ শুধু বাংলার পথে প্রান্তরে এ বিশ্বাসঘাতকতা সে আপনার যুগেও ছিল। বিশ্বাসঘাতকতা তো মানুষের সহজাত প্রবৃত্তি। এই যে তুমি দেখতে পাচ্ছ, মানুষ খাদ্যে ভেজাল দেয়, সব কিছুতেই ভেজাল। জিনিসপত্রের 100 টাকার জিনিস আজ হয়ে গেছে 1000 টাকা। সেটা যুগে যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জাহাপনা, আপনি আমাকে বলুন, সেদিন পলাশীর প্রান্তরে কি ঘটেছিল? পলাশীর প্রান্তরে আমাদের সৈন্য ছিল অনেক, কিন্তু রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল অল্প। মীর জাফর, রাজবল্লভ আর জগৎ শেঠের বেইমানির কারণেই সেদিন আমরা পরাজিত হয়েছিলাম বালক। কিন্তু মহারাজ, বাংলার মানুষ আজ এই ঘটনাটি নিয়েও মস্করা করে। তারা বলে কেন জানি আপনার ওই গাছটি নড়ে উঠেছিল। কি হয়েছিল মহারাজ? ক্লাইভ সেদিন দূরবীন দিয়ে আমাদের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন, কিন্তু আম্রকানন ছিল একেবারে শূন্য। মীর জাফর তার আয়ত্তাধীন সকল সৈন্য নিয়ে পালিয়ে গেছে। ক্লাইভ তো অবাক, তাহলে নবাবের সৈন্যরা গেল কোথায়? নিশ্চয়ই নতুন কোনো ফোন দিয়ে এটেছে।
রবার্ট ক্লাইভের হঠাৎ নজর গেল ওই আম গাছের দিকে। হঠাৎ আম গাছের একটি ডাল নড়ে উঠলো। ক্লাইভ দেখলো আমাদের সকল সৈন্যরা ওই আম গাছের মধ্যে বসে আছে। তখন ক্লাইভ ভাবলো যদি আম গাছের নিচে দিয়ে যায় তাহলে গেরিলা আক্রমণের সম্ভাবনা আছে। তাই ক্লাইভ দূর থেকে কামান দাগাতে আরম্ভ করলো। তখন আম গাছ থেকে টপ টপ করে আমাদের একটি সৈন্য আমের মতো নিচে পড়তে লাগলো। গ্রি এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কি মর্মান্তিক, কি দুঃখের কষ্টের এই বর্ণনা জাহাপনা। কিন্তু বাংলার মানুষ এটি নিয়েও মস্করা করতে ছাড়লো না। তারা বলে আপনার কোন এক সৈনিকের শরীরে নাকি চুলকানি ছিল, আর সে চুলকে উঠেছিল তার শরীরটা, তার কারণেই লর্ড ক্লাইভের নজর পড়েছিল। বলুন জাহাপনা, তার কি চুলকে উঠেছিল? খামোশ অর্বাচীন বালক, সবাই আছে ওই চুলকানি নিয়ে। সুযোগ পেলে একটু চুলকিয়ে দেয়। কারো ভালো কেউ সহ্য করতে পারে না। তোমাদের এত একটা সুন্দর উৎসবের দিনে আমি আসলাম, কোথায় আমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে, তা না করে আমার সাথে মাস্কারা করছো। ক্ষমা করবেন জাহাপনা, যথাজ্ঞা। চলুন, আপনার জন্য পান্তা ভাতের আয়োজন করেছি। কি বলছো কি তুমি? বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব আমি, আর আমি খাবো কিনা তোমার এই পান্তা ভাত? এ কি বলছেন জাহাপনা? ওই পান্তা ভাতই তো আজ আমাদের ট্রেডিশন, ওটাই তো আমাদের ফ্যাশন। কি বলছো কি বালক? কোনটা তোমাদের ট্রেডিশন আর কোনটা তোমাদের ফ্যাশন তা তো আজও বুঝতে পারলাম না আমি। জাহাপনা, সিংহাসনে বসার প্রথম দিনটি থেকেই আপনার মনটা বড় দুঃখে ভরে আছে। তাই তো আমার এই জোকসের খাতা থেকে কয়েকটা মজার গল্প বলতে চাই, আপনার ওই মনটা একটু আনন্দে ভরে দিতে চাই। কি বলছো কি বালক? আমার মনোরঞ্জন করার জন্য তুমি জোকস শোনাতে চাও? জি মহারাজ। তবে তাই শোনাও। চলুন তবে বলা যাক এই মজার গল্পের কথা। শুনুন মহারাজ, ডাক্তারের চেম্বারে এক রোগী এসেছে। এরপর ডাক্তার বলছে, আপনি যদি আমার ওষুধ খেয়ে সুস্থ হন তাহলে আমাকে কি পুরস্কার দেবেন? তারপর ওই রোগী বলছে, এই যে স্যার, আমি খুব গরিব মানুষ। এই ডাক্তার তারপর বলছে, সমস্যা নেই, তোমার যা সামর্থ্য তুমি তাই আমাকে পুরস্কার দেবে। তারপর ওই রোগী বলছে, স্যার আমি কবর খুঁড়ি, আপনার মৃত্যুর পর আপনারটা খুঁড়ে দেব। কেমন লাগলো মহারাজ? তুমি তো ভারী মজার মানুষ বালক, আমাকে আরো মজার জোক শোনাও দেখি। একদম ঠিক বলেছেন মহারাজ, বাংলার নারীদের কথাই যদি না বলি তাহলে কি হয়? তাই তো দুই নারীর গল্প বলতে হয়। তাই শোনাও। এক নারী বলছে আরেকজন নারীকে, এ ভাবি, আমি আর আমার স্বামী দুজনেই চাকরি করি, কিন্তু দামি দামি শাড়ি কিনতে পারি না। এই আপনাকে রোজ দেখি নতুন নতুন দামি দামি শাড়ি পরতে, তা ভাবি আপনার স্বামী কি করেন? ওই মহিলা বলতেছে, হ্যাঁ আমার স্বামীর অনেক বড় ব্যবসা, তার একটা লন্ড্রি আছে। বুঝলেন মহারাজ, এই হলো অবস্থা। বালক, তোমার জোক শুনে আমার মনটা বড়ই আনন্দিত হয়েছে। বলো তুমি আজকে আমার কাছে কি চাও? মহারাজ, আপনার ভালোবাসাই আমার সবচেয়ে বড় উপহার, আর সেই উপহার নিয়েই আমি বাংলার পথে প্রান্তরে আবার চলে যেতে চাই। না 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 বালক, বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব আমি। আমার দরবারে এসে কেউ খালি হাতে ফেরত যেতে পারে না। গোলাম হোসেন, দরবারটি ধরো। এই অর্বাচীন বালককে আমি আমার গলার মালা দিয়ে আশীর্বাদ করতে চাই। ধন্য হোক জাহাপনা, আপনার নাম এই বাংলার আকাশে বাতাসে চিরদিন অমর হয়ে রবে। আজ তবে আমায় বিদায় দিন জাহাপনা। ভালো থেকো যুবক, দেখা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো কালে। চাইলে মহারাজ ফোন নাম্বারে একটা মিস কলও দিতে পারেন। অবশ্যই, অথবা অবশ্যই। চাইলে ফ্রেন্ড রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করে নিতে পারেন ফেসবুকে। অবশ্যই বালক, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জাহাপনা। গোলাম হোসেন, আজ্ঞে জাহাপনা। বাংলার আকাশ বাতাস নিয়ে আজকে ফেসবুকে একটা মজার স্ট্যাটাস দিতে হবে, আর দরবারের কিছু মেইলের কাজও বাকি আছে। চলো দরবারের কাজে ফিরে যাই। এ ভাই মুইয়েন, এ আন্নে মুইয়েন, এ মুইয়েন বুইয়েন, এনে বুইয়েন, এনে বুইয়েন আন্নে। হঠাৎ করে ডেকে বসলেন, ঘটনাটা কি ভাই? আন্নেরে যে একটা জায়গা চিনামু ভাই, বুঝছেন? বলেন ভাই। জায়গাটা কি জানেন নি? কি জায়গা ভাই? জায়গাটা হইছে
আটবাজার নদী খাল সুয়ারি নাইল তাল ভাঙাচোরার চোরাবালি এরই নাম নোয়াখালী ভাই নোয়াখালী আন্ডা কিন্তু রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই রয়্যাল রয়্যাল একেরে ভাই কই হুরা কইলাম কিন্তু আন্ডা রয়্যাল ভাই মাইনসে কিন্তু আন্ডারে বলায় কি নোয়াখাইল্লা কিল্লে বলায় ভাই মাইনসে আন্ডারে হিংসা করে ভাই কিল্লে হিংসা করে ভাই আন্ডা জাপানি গো মতো কিন্তু একেরে কর্মঠ ভাই মানে আন্ডা ব্যাগ কাম কিন্তু জাপানির গো মতো করি ভাই একেরে পরিশ্রম হইতে শুরু করি ব্যাগ জ্ঞান জাপানির গো মতো করি আন্নেরা আইয়ানে যে নোয়াখালী সিনাই ভাই নোয়াখালী বাংলাদেশের একমাত্র রয়্যাল জেলা ভাই রয়্যাল জেলা কিনলে ভাই নোয়াখালীতে ব্যাগ আছে ভাই আমরা সাগর নদী খাল সমুদ্র ব্যাগ আছে ভাই আনারা চলেন ভাই একটু ইতিহাস গাড়ি দেয়াই ভাই সমুদ্রও আছে একেরে ভাই সমুদ্র একেরে বঙ্গোপসাগরের ফাড়ে ভাই একেরে বঙ্গোপসাগরের ফাড়ে ভাই আন্নে দুদিন পর পরে বঙ্গোপসাগরের ধাক্কায় এই জেলাটা ভেসে চলে যায় না ভাই আন্ডা তো বাসি যায় না ভাই এটাই তো ভাই খেলা ভাই আসল খেলা তো ইয়ে ভাই আন্দারে বুঝাই ভাই এই যে মনে করেন 1600 সালে ভাই আমরা কিন্তু একটা নোয়া খাল কাটছিলাম ভাই সে সময় হইছিল কিয়া ভাই বানে ভাই আমরা জেলা বাসি যার ভাই আমরা খাল কাটি কিন্তু জেলা বাসা আলাইছি এই যে খাল কাটি আমরা জেলা বাসা আলাইছি এটার তো আমরা কি বুঝাই আসলে মাইনসেরে আমরা বুঝাই আসলে আমরা খুব চালাক মানুষ ভাই এই যে 1600 সালে যে আমরা জেলা বাসা আলাইছি ভাই এর হরে তুন ভাই আমরা জেলা জীবনে আর ডুবে না ভাই এই যে মনে করেন ভাই আমরা জেলা দাঁড়ান ভাই হ্যাঁ ভাই কোন ভাই 1600 সালে শাল কাটছেন এখনো সে শাল নতুন এটাই তো ভাই এটাই তো নোয়া ভাই এই খাল ব্যাক সময় নোয়া ভাই নোয়াখালীর মানুষ ভাই জিয়েনে যাবো হিয়েনে নোয়া ভাই সামদে যাবো সামদেরে নোয়া বানা লেবো ভাই এই যে মনে করেন ভাষা আন্দোলন আচ্ছা ভাষা আন্দোলনের ভাষা শহীদ ভাই সালাম সালাম এলো কিন্তু নোয়াখালীর ভাই এতে কিন্তু আমরা নোয়াখালী হলা আচ্ছা এই যে মনে করেন এরপরে হইছে যে বিশেষ রুহুল আমিন ভাই রুহুল আমিন হেতে কিন্তু জীবন দিয়া লাইছে দেশের লাই ভাই অবশ্যই এর হরে মনে করেন যে চিত্তরঞ্জন দাশগুপ্ত চিত্তরঞ্জন দাস এর হরে মনে করেন যে এই যে বর্তমানে ওবায়দুল কাদের ভাই দেশের লাই জীবনটা দিয়ালার ভাই ওবায়দুল দেশের লাই জীবনটা দিয়ালার এর হরে ভাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিও কিন্তু আন্ডা ভাই ঈদের সময় আইছেন ভাই সামনে তো হইছে যে মানে বউ বাচ্চা লই বাইতে আইবেন আর ভাই এনে তো খাইতে মাইতে আইবে এই যে মনে করেন বিয়াল বেলা বাইতে আইলেন ভাই বিয়াল বেলা বাইতে আইলেন আন্নের কিন্তু হিডা খাইতাম দিমু নোয়াখালীর মাইনসের হিডার কিন্তু একেবারে জগৎ জোড়া খেতি ভাই ওই যে ভাই আন্ডা কিন্তু একটা বিশ্ববিদ্যালয় আছে শুনছেন নি ভাই ওই যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিয়ানে ভাই যেগুন পরীক্ষা দিবার লাগেছে ভাই হেগুনের একবার জিয়াইয়েন ভাই নোয়াখালীর মানুষজন ফ্রিতে বাস দিয়ে আলাইছে ফ্রিতে টেম্পু দিয়ে আলাইছে ফ্রিতে রিক্সা দিয়ে আলাইছে এই যে মনে করেন আন্নে যে একেরে পরিবার পরিজন লই ঘুরতে যাবেন ভাই কোনটা যাবেন বজরা শাহী মসজিদ ভাই একেরে মানে একের জায়গা ভাই এই যে মনে করেন ভাই আন্নের অনেকটা মন্টন ভালো হইছে আন্নের একটু বিনোদনের দরকার না ভাই জি ভাই আন্নে একটা ছবি চাইবেন ভাই আচ্ছা কি ছবি ভাই ছবি চাইবেন বা নাটক চাইবেন ভাই আচ্ছা এই ছবি নাটক আসলে কেনে চাইবেন ভাই মোস্তফা সরোয়ার ফারুকির নাম শুনছেন না ভাই হেতে কিন্তু নোয়াখাইল্লা ভাই হেতের নাটক চাইলে কিন্তু আন্নের মন ভালো হয়ে যাবো ইমতিয়াজ আহমেদ বুলবুল হেতের নাটক চাইলেও কিন্তু হেতের গান শুনলেও কিন্তু আন্নের মন ভালো হয়ে যাবো এসব চাইতে চাইতে ভাই আন্নের এলাকা চলে যাবেন ভাই আর আজীবন যেটারে মনে রাখবেন ভাই সেটা গিয়া নোয়াখালী ভাই কোন ডিস্ট্রিক্ট ভাই রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই মনে থাকবো নি ভাই আর লগে দিয়ে হবো ভাই ভালো ওকে ভাই